মেয়েদের কি জন্মই হয় রান্নাবান্না করার জন্য আর রান্নাঘরে সারা জীবনটা কাটানোর জন্য? একদমই নয়। এটা কিন্তু যে মেয়ে সে সেরকম ডিপেন্ড করে সে কোনটা লাইফে চয়েস করবে। আমি যেমন চয়েস করেছি আমি সংসার করব, স্বামী সংসার নিয়ে থাকবো, তো সেরকমই অনেকেই আছে তারা চয়েস করে যে তারা চাকরি বাকরি করবে, তারা অন্য একটা লেভেলে তাদের জীবনটাকে নিয়ে যাবে। আমি কিন্তু দুটো ক্ষেত্রে এই দুজনকেই অ্যাপ্রিসিয়েট করি। আর আশা করবো আমার যারা প্রিয় ভিউয়ার্স রয়েছে তারা কিন্তু আমি যে আমার লাইফস্টাইলটা লিড করি সেটাকে অ্যাটলিস্ট রেসপেক্ট দেবে। সকালবেলা কিন্তু কালকে যে বাসি পিঠে ছিল সেটা কিন্তু অনেক দাম হয়েছে। আগের দিন গোবিন্দর জন্য পিঠেগুলো বানালাম, গোবিন্দ যেটুকু পেরেছে খেয়ে বলছে আর আমি খাবো না, তোমরা রেখে দাও, কিন্তু বাদবাকিগুলো কিন্তু ওই খেয়েছে। তো এখান থেকে বেছে বেছে আমি তোমাদের গোপুদার জন্য একটা পাটিসাপটা রাখছি, আর শিবানীদিরা এসে শিবানীদিকে একটা, আর উজ্জ্বলদা এসে উজ্জ্বলদাকে একটা পিঠে দেবো বলে ছোটাছুটি করছি। আবার গোবিন্দ এসে গোবিন্দর যে তবলা স্যার আসবে, স্যারের জন্য দুটো পিঠে তুলে নিয়ে গেছে। বাবা ভাগ্যিস আমার ঘরের পিঠেগুলো শেষ হয়েছে, নাহলে এ খাও ও খাও সে খাও করে সবাইকে সেধে সেধে লাস্টে ফেলেই দিতে হতো। তো চলো এখন আজকের সকালটা শুরু করা যাক চা আর পিঠে দিয়ে। হ্যাঁ নিয়েছি। তুমি তাই দেখে বুঝতে পেরে গেছো আমরা বেবে যাব? আমাকে দৌড়ে গিয়ে বলছে কোথায় যাব মা? আইসক্রিম, ওর বাবা আইসক্রিম দেবে ওই কথা বলে ওকে নিয়ে এসেছি। বেবে যাবো তো, চলো চলো ব্যাগ ট্যাগ সব না, এদিকে আসো এদিকে আসো। আমাদের প্ল্যানেটে ঘুরতে যাওয়ার কথা ছিল, তোমরা শুনতেই পেলে, বাট ওটা ক্যান্সেল হয়ে গেছে। ভালো হচ্ছে, কারণ ঘুরতে যাওয়া মানে টাকা পয়সা একটা খরচের ব্যাপার চলে আসে, আর এই মুহূর্তে টাকা পয়সা আমার কতখানি দরকার তোমরা তো সবাই জানো। তো তার জন্য আজকে প্ল্যানেটে পূজাও যাওয়ার অত মানে গা নিল না। আমিও আর বললাম ঠিক আছে পরবর্তীতে তো আরও দিন রয়েছে তখন কি করব। আর আজকে বেসিক্যালি যেতাম তোষানের জন্য, আমি একটা প্যান্ট কিনে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি তোষান এবার মানে বোর্ডের এক্সাম দিচ্ছে, তো ওকে অ্যাপ্রিসিয়েট করার জন্য একটা আমি প্যান্ট নিয়েছিলাম যে কিছু তো দিতে হবে। দেখো আগেকার দিনে জানো তো আমরা যখন বোর্ড এক্সাম দিতে যেতাম, বলো তোমরা মাধ্যমিক বড় উচ্চ মাধ্যমিক বড়, মানে পাড়া প্রতিবেশী থেকে শুরু করে হেন কোনো আত্মীয় স্বজন থাকতো না, তাদেরকে ফোন করে মানে বলতাম না যে আমি পরীক্ষা দিতে যাচ্ছি আশীর্বাদ করো, আর পায়ে হাত দিয়ে প্রণাম করতাম না। এখনকার দিনে ছেলে মেয়েদের সে সমস্ত মানে শেখালেও অতটা আমার মেয়ে শিখবে আমি জানি না। আমি ভাই আমার ঘরেও মেয়ে আছে, আমি কারো নিন্দমন্দ করতে চাইছি না। এটা যার যার কালচার, যার যার রেসপেক্ট। আমাকে কিন্তু আমার ছোট্টবেলা থেকে আমার বাবা মা কোনো দিন আমার জন্মদিন বলো, কোনো উৎসব বলো, বিজয়া দশমী বলো, বাবা মার অ্যানিভার্সারি, বাবা মার জন্মদিন, কোনো সময় কিন্তু আমাকে শিক্ষাটা দেয়নি যে পায়ে হাত দিয়ে প্রণাম করতে হয় গুরুজনদের। এটা কিন্তু আমি নিজে থেকেই শিখেছি। কিছু কিছু জিনিস থাকে কি বলতো, কাউকে কিছু শেখাতে হয়, এটা ইনবর্ন বা মানে পূর্বজন্মে তোমার যা স্বীকৃতি আছে তার থেকেই কিন্তু তুমি নিয়ে চলে আসো। তো সেরকমই আমাকে কিন্তু আমার বাবা মা কোনদিনও শেখায়নি গুরুজনদের পায়ে হাত দিয়ে প্রণাম করতে হবে, বাট আমি আমার মেয়েকে ছোট্ট থেকে শেখাবো। ওর রক্তে যতই থাকুক কিন্তু শিক্ষা, বাবা মার শিক্ষা একটা ব্যাপার থাকে না, সেটা কিন্তু একটা বাচ্চার মানে যে বাচ্চা গ্রোয়িং বেবি তার লাইফে অনেক একটা এফেক্ট পড়ে। কিভাবে বড়দের আদর যত্ন করতে হবে, কিভাবে বড়দের সাথে কথা বলতে হবে, কিভাবে মাথা নিচু করে রাস্তা দিয়ে চলতে হবে, সেগুলো কিন্তু তার বাবা মাই শেখায়। তো এখানে আমি লিটিল গোল্ড কিন্তু একটা জিনিস শিখিয়ে পাচ্ছি না যে মান লিপস্টিক, নেল পলিশ, কসমেটিক্স সেটা কিন্তু তোমার জিনিস নয়। ওই যে বললাম বাবা মাকে যেটা করতে দেখে বাচ্চাটা কিন্তু সেটা দেখে। বাচ্চা ছোট বাচ্চা যারা লিটিল গোল্ডের মতন তাদের কিছু শিখিয়ে পারা যায় না, তারা বাবা মাকে যেটা করতে দেখবে বা আশপাশের লোকজনদের যা করতে দেখবে সেটা শিখবে। আমাকে ওই যে সবসময় দেখে মুখে মেকআপ ঘষাঘষি করতে, হাতে নেল পলিশ করতে, পায়ে নেল পলিশ করতে, তো ওকেও তাই পরিয়ে দিতে হবে। আর আমি মনে মনে ওকে বলছি মা এগুলো আর কতদিনই বা পড়বি, তোর জন্য আমাকেও স্যাক্রিফাইস করতে হবে। আজ বাদে কাল লিটিল গোল্ড যখন স্কুলে যাবে, স্কুলে তো অ্যালাউ করবে না নেল পলিশ বা নেলস রাখা। আমরা যখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পর্যন্ত দিয়েছি তখনও আমাদের মানে হাতের নখ চেকিং হতো, যে নখ কেটে আমরা মানে রুমে মানে ক্লাসরুমে ঢুকছি কি ঢুকছি না। তো এগুলোই তো ম্যানার্স বলো, এগুলোই তো মানুষের শিক্ষা দীক্ষা। অনেকে বলে যে পুঁথিগত শিক্ষার কী দাম হলো। পূজা মাঝে মধ্যেই আমাকে এই কথাটা হ্যাটা করে বলে, তোকে তো বাবা মা এত পড়াশোনা শিখিয়েছে, মানে গ্র্যাজুয়েশন করিয়েছে, বিএসসি করিয়েছে, এমএসসি করিয়েছে, বিএড করিয়েছে, আবার তোকে সায়েন্স নিয়ে পড়াশোনা শিখিয়েছে, ফার্মাসিস্ট পড়িয়েছে, তার পড়াশোনার কি লাভ হলো? সার্টিফিকেটের কোনো দাম নেই না। করে যাচ্ছি যে বাজার আনো মাছ, বাজার আনো মাছ টাছ নেই, ফোন হচ্ছে না। কি বলবো এই লোকটার কথা, কখন রান্না বান্না করবো, কখন কি করবো। কথাগুলো যারা বলে না যে হাউস ওয়াইফদের কোনো দাম নেই, না এটা কিন্তু 24 ঘন্টার জব। এই যে আমার বর এসে আমার কাছে কৈফিয়ত থাকবে মানে চাই যে সারাদিন কি করলে, বা যারা আমার আনুষঙ্গিক ফ্যামিলি মেম্বার আছে তারাও বলে ও তো কোনো কাজে সারাদিন সংসারে থাকে তাও ঘর বাড়ি পরিষ্কার করতে পারি না। না পারি না, করবো না, কি করবে? যারা চাকরি করতে চলে যায় তারা সংসারে সে কটা কাজ করে, আমার হলো তাদের কাছে কৈফিয়ত। যারা ঢং করতে করতে চাকরি করতে চলে যায়, আমি চাকরি করি, তারা তো বাড়িতে এসে সংসারে কোনো কাজ করে না। যে ছেলেটার কথা বলছি বিশেষ করে, তারা যখন চাকরি করতে চলে যায়, কেন তারা কি ছেলে বলে তারা বাড়িতে এসে কোনো কাজ করতে পারবে না?
আমার বরকে যদি বলি বেগুন পোড়া, আগের দিন বেগুন পুড়িয়েছি, পুড়িয়ে আমার বরকে বলছি কি বেগুন পোড়াটা মাখো, তা বলছে না না আমি এসব মাখতে পারি না। আমি বলছি মাখতে পারো না, আবার কি বলে কি না আমার মা কোনোদিন আমাকে এসব মাখতে শেখায়নি। তাহলে আমি তোমাদের সেই সমস্ত মায়েদের বলছি যারা ছেলেদের জন্ম দিয়েছো, আমার মতন মেয়েদের হলো ঘরের বউ করে নিয়ে যাবে, ছেলেদেরকে ছোট্ট থেকে কাজ শেখাও। তোমাদেরকে তো বলছি না হেড শেফ বানিয়ে যাও বা মাস্টার শেফ বানিয়ে দাও না, ঘরের ন্যূনতম টুকটাক কাজটা শেখাও, যাতে তার বউটাও যদি পরবর্তীতে মানে সেলফ ডিপেন্ডেন্ট হয়, সেও যদি চাকরিতে যায় ঢং করে যেন বাড়িতে এসে বউ বলবে আমি কাজ করতে পারবো না, বড় বলবে আমি কাজ করতে পারবো না, তাহলে তো তাদের সংসারটাই চলবে না। ডিভোর্স এত রহ এত পরিমাণে ডিভোর্স কেন হচ্ছে সংসারে? এর জন্যই কেউ স্যাক্রিফাইস করবে না। আমি যা স্যাক্রিফাইস করে এই সংসারে রয়েছি সেই গল্প যদি তোমাদের সাথে কোনোদিনও বলি, তোমরা চোখ থেকে জল বেরিয়ে যাবে। ইয়েস, লিটারেলি জল বেরিয়ে যাবে আমার গল্প শুনলে। আমি কিন্তু সব চাকরিজীবী বউদের কথা বলছি না বা মেয়েদের কথা বলছি না, অনেকেই আছে ঘরের কাজও করে মানে সংসারের কাজ সমস্ত করে শ্বশুর শাশুড়ি দেওর ভাসুর ননদ সবার সেবা যত্ন করে চাকরিতে যাচ্ছে, আবার এসে রান্না বান্না করে বাচ্চার সামলে বাচ্চার পড়াশোনা সমস্ত হ্যান্ডেল করছে, সবাই থাকে, তাদেরকে আমি সেলুট জানাই। তোমাদের ভেতর থেকে অনেকেই তাহলে কমেন্ট করে বলবে তুমি তাহলে সংসার করছো কেন, ডিভোর্স দাওনি কেন? বিয়ের 1 বছরের মাথায় যখন ডিভোর্স দেওয়ার কথা ভেবেছিলাম, তখন যখন আমি ডিভোর্স দিইনি, আমি আর এখনো ডিভোর্স দিব না, কারণ সংসার করবো বলেই বিয়েটা করেছে। আমার বাবা মা বিয়েটা আমাকে কিসের জন্য দিয়েছে? 1 বছর সংসার করবো, ডিভোর্স নিয়ে অ্যালুমিনি নিয়ে ঘরে বসে থাকবো, বা সেই টাকা দিয়ে একটা ফ্ল্যাট কিনে নেবো, পরে আবার একটা ছেলেকে পটাবো? না, ওইসব আমার দ্বারা হবে না। আমি সংসার করতে এসেছি, আমার শুরুও এই গোপুচন্দ্রের সাথে, শেষটাও গোপুচন্দ্রের সাথে করতে চাই। আর তোমাদের কাছ থেকে বলছি না, এখন আমার প্রচুর আশীর্বাদ এবং প্রার্থনার দরকার, যাতে আমার লাইফে এই যে কালো ফেসটা চলছে সেটা যেন আমি রিকভারি করতে পারি। তো এই দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমি অনেক দূর এগিয়ে এসেছি। বারবার তোমাদেরকে বলছি প্রার্থনা থেকে কিন্তু বড় শক্তি আর কিছু হয় না, আর আমি তোমাদের মাঝে তোমাদের আশীর্বাদেই টিকে আছি। তোমরা যদি আমাকে ভালো না বাসা দাও তাহলে কিন্তু আমি সার্ভাইভ করতে পারবো না। তো গোপুচন্দ্র বাজার থেকে আজকে জ্যান্ত ট্যাংরা মাছ আর হলো চুনো মাছ কিনিয়ে নিয়ে এসছে দেবাশিসকে দিয়ে। তো এখানে আমি ট্যাংরা মাছগুলো কেটে টেটে নিয়ে ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছি, আর চুনো মাছ হাফটা রান্না করেছি আর কিছুটা রেখে দিয়েছি। ভালো, এতটা চুনো মাছ তো আমরা দুজন মানুষ অতটা খেয়ে পারবো না, আর বাসি হলে আমি গোপুচন্দ্রকে খাওয়াই না। হয়তো রাস্তায় মিষ্টি টিষ্টি আমাকে না জানি সবসময় খেয়ে আসছি, কিন্তু আমার হাতে যেটুকু থাকে আমি চেষ্টা করি যে ভালোভাবে মানুষটাকে বাঁচিয়ে রাখার। তো এবার ফ্রিজের ভেতরে আমি সবজি সব খুঁজতে গেছি, খুঁজে টুজে শিম আলু এই সমস্ত কেটে নিয়েছি। এটা দিয়ে চুনো মাছটা রান্না করবো, আর ধনে পাতা খুঁজতে গেছি, যে ফ্রিজে আগের দিন কিছুটা ধনেপাতা গোবিন্দ দিয়েছিল মনে আছে, সেই ধনেপাতাটা এখনো খাওয়া হয়নি, পচে যাওয়ার আগে সেটাকে ব্যবস্থা একটা তো করতে হবে, নাহলে এই যা রান্না বান্না দুজনের এই দুটো খুন্তির গুঁতো দিতে দিতেই ওই লোহার কড়াইয়ের ভেতর 10 থেকে 15 মিনিটের ভেতর রান্না হয়ে যায়। ভাবো তো, রান্না দিদি যখন ছিল তখন সারাদিনই রান্না দিদি রান্না বান্না করে যেত, ঘর মোছা এটা করা ওটা করা, কাজই শেষ হতো না, 4টের সময় 5টার সময় খেতে পারতাম না। আর এখন সকালবেলা ধরো আমি 8:30 9টার ভেতর ঘুম থেকে উঠে মেয়ের খাবার দাবার রেডি করা, জামা কাপড় শিবানিদি ধুয়ে গেলে সেগুলো তোলা উল্টানো, আর বাসন টাসন গোছানো সবই তোমরা দেখতে পাও টুকটাক করে নিজের হাতে করি। তো এখানে দেখতে পাচ্ছ পেঁয়াজ আলু আর শিমটাকে আমি কেটে নিয়ে ভালোভাবে এখানটায় চটকে নিচ্ছি, কারণ এর উপর থেকে চুনো মাছটাকে দিয়ে হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো সব দিয়ে ম্যারিনেশন করে তেল দিয়ে 10-15 মিনিট রেখে তারপর কড়াই দিয়ে দেবো। তোমাদের গোপুদা আজকে চুনো মাছটা খেয়ে বলছে যে চুনো মাছটা গলা গলা লাগছে। অ্যাকচুয়ালি কী বলো তো, চুনো মাছ ভাজা যেত, আমি আর ভাজা রিস্কটা নিইনি, কেন ভেজে আমি নিজের হাতে করে এর আগে করিনি, আমার মাকে দেখে ভেজে করে, আবার সিদ্ধ সব দিয়ে মেখে বসিয়ে দেয়। তো যাই হোক, যার যার টেস্ট তার কাছে, আমি তো টেস্টের জন্য এখন আর খাচ্ছি না, আমি এখন বেঁচে থাকার জন্য খাচ্ছি। তো আমার টেস্ট কি হলো না হলো আমার কিছু যায় আসে না। মাঝে মধ্যে ভাবি কি কোনো চাকরিতে ঢুকে যাব, দেখো যে কোনো চাকরি বুঝেছো আমাকে মানাবে না, আমি কোনো জায়গায় গিয়ে রিসেপশনিস্ট বা এটা ওটা আমার মানে আমার ক্যাটাগরিতে এটা মানাবে না, আমাকে করতে গেলে কোনো হাই অথরিটিতে সরকারি চাকরি বা এগুলো করতে হবে। কিন্তু সরকারি চাকরি এই মুহূর্তে আমার দ্বারা তো পাওয়া সম্ভব নয়, প্রচুর খাটাখাটনি করতে হবে। একসময় যখন আমি ব্যাচেলার ছিলাম তখন মাইস রাইসের মতন বড় বড় সংস্থাতেও টাকা পয়সা খরচ করি আমার বাবা পড়িয়েছিল, বাট তখন আমার মনে হয়নি, তখন চোখে আমার তখন রঙিন স্বপ্ন, তখন তো এই কালো দিনটা আমার লাইফে আসতে পারে, কেউ তো সেটা ভাবতে পারে না। আজকে আমি প্রিয়াঙ্কা টাইম স্টোরি প্রিয়াঙ্কা রয়েছি, গোপুচন্দ্রের বউ রয়েছি, ডিল গোল্ডের মা রয়েছি, আর 10 বছর পরে কি থাকবো না থাকবো সেটা কি আমি ইমাজিন করে নিতে পারি না? ভগবান আমার জন্য কি রেখেছে সেটা তো আমি জানি না। তো এখন আমি ভাবি মাঝে মধ্যে যে কর্পোরেট সেক্টরে ইন্টারভিউগুলো দেবো, কিন্তু না, আমার কোনো দিনই চাকরি বাকরি করার ইচ্ছা ছিল না। আমি ঘরেলু বউ হব, ঘর সংসার করব, এটাই আমার সারা জীবনে আশা ছিল। আর আমাকে মানে শ্বশুরবাড়ি থেকে করতে দেবে না এটাও কিন্তু ব্যাপার নয়। আমি এই বাবার দোকানে যাই, টুকটাক বসলাম, আজ বাদে কাল বাবার দোকানে যাবো, বসবো, ফার্মাসিস্টের লাইসেন্সটা বাবার দোকানে দেওয়া রয়েছে, এইটাই আমার ভবিষ্যৎ। আর আমার চাওয়া পাওয়া যে বিশাল লাখ লাখ কোটি কোটি টাকা আমার হাত খরচ, সেটা তো নয়। মানুষের ন্যূনতম হাউসওয়াইফদের যা হাত খরচ সেটুকুই আমার বড় আমাকে দিতে পারলে আমার আর কি চাই বলো। আমি ইউটিউবে আজ আছি কাল নেই, কারণ এটা আমার প্রফেশন ওয়াইজে করলেও এটা আমার ইচ্ছার উপর ডিপেন্ড করে। আমি ইচ্ছার মালিক, আমার ইচ্ছা হবে না আমি ইউটিউব করবো না। আজকে কিন্তু স্নান ধান করে পুজো অর্চনা দিয়ে তারপর রান্নাঘরে ঢুকেছি, মাছ টাছও ধুয়েছি, কিছু করার নেই, যার যেমন সংসার তাকে সেইভাবেই চলতে হবে। তো ট্যাংরা মাছটা অলমোস্ট ডান। কে দিয়েছে এটা? কে দিয়েছে তোমার? কে দিয়েছে? পছন্দ হয়েছে?
ও বড় পিপি দীঘায় গেছিল, দীঘায় ওর জন্য এটা নিয়েছে। ও যে এত এক্সাইটেড, আমি মানে না মানে ভিডিও করে মানে থাকতে পারলাম না। ও এত মানে খুশি এটা পেয়েছে, খুব খুশি হয়েছে এটা পেয়ে। পিপি দিয়েছে, থ্যাংক ইউ বলো পিপিকে, বলো থ্যাংক ইউ পিপি। আচ্ছা নাও নাও, খুব খুশি হয় এটা পেয়ে। পিপি নিয়ে এসছে, সাজু করবে, বেবে যাবে, তাই তো? তো এখন আমিও রেডি হচ্ছি। ওই আগের দিন বিশাল থেকে যে জিনিসগুলো কিনেছে তার মধ্যে থেকে কিছু অল্টার করতে হবে, মানে অল্টার মানে কি কিছু মানে চেঞ্জ করতে হবে, অল্টার তো নয়। তো পূজা স্বর্ণজিৎ এসছে, আমিও বেরোবো করতে। প্রায় এখন দেখো 9:30টার কাছাকাছি বাজে। বেরোয় যাচ্ছিস তুই? ব্যাগে নিচ্ছি, ব্যাগে টাকা আছে? কি আছে? কোথায় টাকা আছে? দেখ 1 টাকাও নেই ব্যাগে, তোর ব্যাগে 1 টাকাও নেই। কোথায় আছে? কোথায়? কেন কি পাল্টাবে নাকি? ও নিচে বাড়তি আছে বাবা। ঘুরতে এখন বাজে তোমাদের প্রায় 7:45টার কাছাকাছি। সেই টাইমে তোমাদের গপুদা এসছে রাত মানে দুপুরের খাবার খেতে, রাতের বেলা। তাহলে বলো তো এই বরের সাথে মানুষের জন্য ভালো কথা বেরোয় যে বিশাল অফিসে কাজ, ঠিক আছে, অফিস থেকে লাঞ্চ ব্রেকে তোমার এমপ্লয়রা যায় না, তখন তুমিও আসো, তুমিও এসে খাওয়া দাওয়া করে নাও না। তখন যারা অসহায় দুস্থ মানুষ আসবে অফিসে, তাদের সাথে গল্প গুজব আড্ডা এই সমস্ত করবে। আমি আর কিছু বলতে চাইছি না ওনার নামে, কারণ ওনাকে দেখে না ওরকম ভোলা ভালা গোবেচারা মনে হয়। উনি যে অ্যাকচুয়ালি কী টাইপের, যে যার সাথে সংসার করে সে সেটা বলতে পারবে। তো এখন আমার এখানে এসছি হলো পূজা ওই আগের দিন একটা পাপোশ কিনেছিল, অ্যাকচুয়ালি স্বর্ণ গ্রামের বাড়ির জন্য কিনেছিল। তো ওটার দাম মনে হচ্ছে বেশি নিয়েছে। তো সেই ডাউটটা ক্লিয়ার করতে আগের দিন যেখান থেকে ক্রকারি আইটেম কিনেছি সেই শপিং মলটাতে যাবো। তো আমি তো আগে ঢুকে গেছি ওখানে, তারপর পূজা শুনছি পাশের যে ট্রেন্ডস রয়েছে ট্রেন্ডসে এসছে। তো আমি বললাম যে তাহলে চলো ট্রেন্ডসেও নাকি অনেক ডিসকাউন্ট দিচ্ছে, কি ডিসকাউন্ট দিচ্ছে সেটা একটু দেখি। কোথায় দেবো? কাঁধে দিতে হয় এটা, এরকম নিতে হয়, ওরম নিতে হয় না, ওরম নিতে হয় না, কিরম নিতে হয় দেখো ওদেরকে দেখাবো কিরকম নিতে হয়, ব্যাগটা কিভাবে নিতে হয়। মেয়ে মানুষের না একটাই সমস্যা, কোথাও শপিং করতে গেলে মনে হয় কিছুই নেই, মানে এটা খুলে দেখছি, এটা খুলে দেখছি, এটা মানে আবার দেখছি সাদা, এতগুলো সাদা ড্রেস থাকা সত্ত্বেও আবার ভাবছি সাদা, তারপর ভাবছি কি না না এটা মানে ব্যাড ইনভেস্টমেন্ট হবে, কারণ শীতকাল আমাদের এখানটা তো বেশি পড়ে না, উইন্টারের ড্রেস কিনে রেখে মানে বাড়ি ভর্তি করা, জায়গা ভর্তি করা কোনো মানেই হয় না। তো তারপর আমি আর বিশেষ কিছু নিইনি, ওই একটা দুটো যেগুলো বিশাল ডিসকাউন্টে ছিল তো সেগুলোই নিয়েছি, তারপর আর কিছু নিইনি। পূজা আবার দৌড়ে দৌড়ে এসছে যে কী দেখছি আমি সেগুলো দেখার জন্য। অ্যাকচুয়ালি কী হয়েছে বলো তো, পূজার চোখে এখন যেমন স্বপ্ন, সেরকম স্বপ্ন প্রত্যেকটা মেয়ের লাইফেই থাকে, যখন তারা নতুন জীবন শুরু করতে যায়, নতুন একজন মানুষের হাত ধরে, তার পরিবারের লোকের হাত ধরে, তো অনেক রকমের স্বপ্নই আসে। তো পূজাকে দেখলে ওই যে আগের ব্লগেও বললাম আমার নিজস্ব কথা মনে পড়ে। মামা শোনো, ওই যে তোমার কাছে ওই বন্ধুটা ব্যাগ চাইছে না, বন্ধু দাও, বন্ধুকে ব্যাগটা দাও, একটু দাও। লিটিল গোল্ডের বড় পিপি লিটিল গোল্ডের জন্য দীঘা থেকে ওই যে ব্যাগটা গলায় ঝুলিয়ে ঘুরে বেড়াচ্ছে দেখছো, ওইটা নিয়ে এসছে। ও পেয়ে তো ভীষণ খুশি, ছোট্ট মানুষ, ছোট নতুন জিনিস পেলে যা কেমন খুশি হয়। তো শপিং মলে ছোট্ট আরেকটা বেবি লিটিল গোল্ডের মতনই দেখে ওই ব্যাগটা চাইছে, আর লিটিল গোল্ড দিতে তো একদম নারাজ। তো সেটা আমি আর পূজা মিলে শেখাচ্ছি, না মা শেয়ারিং ইজ কেয়ারিং, ও যেমন ছোট্ট বেবি তুমিও ছোট্ট বেবি, দুজনে মিলে ও একটু হাতে নিক ও আর তুমি একটু হাতে নাও, এগুলো কিন্তু ছোট্ট থেকে শেখাতে হবে, নাহলে বাচ্চা জেদি হয়ে যাবে। কালকে সারাটা দিন লিটিল গোল্ড একটা আইসক্রিমের জন্য এত মানে মানে কি হয় না, কান্নাকাটি ঠিক নয়, মা আইসক্রিম খাবো, মা আইসক্রিম খাবো। আমি বলেছি তোমার বাবা নিয়ে আসবে, বাবা যতবার বাবাকে দেখছে, বাবা আইসক্রিম এনেছে, ফ্রিজটা খোলো, এখানে আছে ওখানে আছে, আইসক্রিম খুলে দাও, কিন্তু আমি ওকে দিইনি, কারণ আমি জানছি যে শীতে ওকে আইসক্রিম দেওয়া মানে ওর জন্য খারাপ। তো আমি জেনে শুনে তো ওকে দোষ দিতে পারবো না, মানে খারাপ জিনিস দিতে পারবো না। তো এরা যদি আমি মেয়েকে প্যাম্পার করার জন্য, না না আমার মেয়ে চেয়েছে, আমার কাছে টাকা আছে বলে আমি মেয়েকে আইসক্রিম দিয়ে দেবো, এটা কোনো যুক্তি আমার মনে হয় না আছে। অনেক বাবা মার দেখো, এক এক বাবা মার তার সন্তানকে লালন পালন করা বা তাকে বিল্ড আপ
করে তোলার ওয়ে আলাদা হয়। আমার নাজারিয়া যেমন, আমি সেভাবেই আমার মেয়েকে মানুষ করব। তোমরা একটু বলো তো আমি কি ভুলভাল মানুষ করছি? তোমাদের কথা মতন বলিউড সং শোনানো ওকে বন্ধ করে দিয়েছি, যতটা পাচ্ছি ততটা। ধরো আমি যেভাবে প্রণাম করি ভগবানকে, সেইভাবে হনুমান চল্লিশা পাঠ করলে ওকে পাশে দাঁড় করিয়ে রেখে বলি জয় শ্রীরাম বলো। মেয়ে করে, যেটা করে না আমি সেটা বলবো না। বড় ঠাকুরের মন্দির হোক, যাই হোক, সাজিরাটা একটা মন্দির আছে, ও যেতে এত পরিমাণে ওটা চিনে গেছে, যতবার দেখবে ততবারই বলবে নম। আর হাততালি ছোট্ট থেকে, মানে জবে থেকে আমি মানে গাড়িতে করে টোটোতে করে ওই সাজিয়াট হয়ে যায়, সাজিয়ারে বড় ঠাকুরের মন্দির দেখলে আমিও প্রণাম করি, আর মেয়েকে বলি মা নম করো। আর ওর নম করা মাত্র আমি বলি হাততালি, ও এখনও সেইটাই করে যায়। তো এখানে এসে দেখো ব্যাগের ভেতরে ওই যে দেখতে পাচ্ছ যা দেখছে সেটা পুড়ছে, মানে ছোট বেবি হলে যা হয়, নতুন ব্যাগ হয়েছে, ব্যাগের ভেতরে ওটা পুড়ে রেখে দেবে। যে ওখানকার যে ওয়াচম্যান বা সেলসম্যান যে থাকে, সে এসছে, আসা মাত্র নামিয়ে রেখে দিচ্ছে, আবার পূজা গিয়ে দেখো টানাটানি করছে। ও কোনোভাবেই দেবে না, ও ব্যাগের ভেতর ওটা করে নিয়ে আসবে। আর তো বায়না আছে ললিপপ খাবো, এটা খাবো, ওটা খাবো, সেটা খাবো, কিছুই সেভাবে ওকে কিনে দেওয়া হয়নি। রাতে যখন ঘরে ঢুকছি তখন আমার মনে হয়েছে না, একটা ললিপপ যদি ওকে সারাদিনে না দেওয়া হয় আমি গিল্টি ফিলিংস করবো, যে একটা ললিপপও চেয়েছিল সেটাও দিতে পারলাম না। তো আমরা যে শপিং মলটা গেছি ট্রেন্ডে, সেখানে হলো ভীষণ পরিমাণে মিউজিক চলছে, ওই মিউজিকে কপিরাইটের প্রবলেম, তো তার জন্য আর তোমাদের বলতে পারছি না। এটা গোপুচন্দ্রের জন্য কিনেছি, ওনার একটা জ্যাকেট আর একটা প্যান্ট নিয়েছি, এগুলো সবই ডিসকাউন্টে ছিল অলমোস্ট। তো ব্যাপারটা কী হয়েছে, উনি মানে বললাম না তোমাদের, বিয়ে বাড়িতে পরে যাওয়া বা কোনো পার্টি বা অকেশনে পরে যাওয়ার যে জ্যাকেট হোক বা কোট হোক, সেগুলোকে উনি কী করে, এর কাছে যাচ্ছে ওর কাছে যাচ্ছে, সেখানে আছে লোকালে পরে ঘুরে বেড়ায়। একটা জায়গায় ঘুরতে গেলে বা একটা জায়গায় একটা মানুষের কাছে যেতে গেলে যে নতুন সুন্দর জামা কাপড় রাখে, সে সমস্ত উনি জানে না। অ্যাকচুয়ালি উনি অনেক ছোটোবেলা ওনার মাকে হারিয়েছে, তো ছোটো থেকে হয়তো নেগলিজেন্সি ওনার প্রতি কি মা অসুস্থ, উনি হওয়ার পর থেকে, গোবিন্দ হওয়ার পর থেকেই শাশুড়ি মা আমার অসুস্থ ছিল, কি আর করা যাবে বলো, উনি এগুলো শেখেনি। কি করতে এসছো তোমরা? কি হচ্ছে? ও পায়ে বেঁধে গেছে, ছাড়িয়ে দাও, পায়ে বেঁধে গেছে ওর, সেই জন্য ডাকছে। আরে কাকি আদর করে দাও, আদর করে দাও, গলা জড়িয়ে ধরো। বাহ, তুমি আমার মারলে মাম্মা, তুমি মেরেছো না, তুমি মেরেছো। মানে কালকে রয়েছে পূজার জন্য, মানে পূজার স্বর্ণযুগের জন্য বিশেষ করে এনগেজমেন্টে কি উপহার দেবো আমি সেটা অর্ডার দিতে যাওয়া সোনার দোকানে, বড় বাজারে যাবো, মানে বউ বাজারে যাবো। তো স্বর্ণজিৎ এত মানুষ একটা ভুলভাল কথা বলে, কালকে যদি তোমাদের দোকানে একজন লোক না আসে তাহলে কি আমি যে বাবা এইসব কথা বলতে নেই, ভালো কথা বলতে পারো না, সব বলো। এমনি একটা শুভ অনুষ্ঠান, তারপর কালকে একটা শুভ কাজে যাচ্ছি, তার মধ্যে বলছে কালকে যদি স্টাফ না আসে, আগের সপ্তাহে ক্যান্সেল করে, আগের সপ্তাহে যাওয়ার কথা ছিল, আগের সপ্তাহে ছিল, সব ক্যান্সেল হতে কালকে যেতেই হবে, মরিবাজ কালকে। না সত্যি কথা, তুমি না সত্যি মানে মাঝে মনে হয় কি তোমার মুখটা আমি সেলাই করে দিই সুই সুতো দিয়ে, এমন কথা মাঝে মধ্যে বলে ফেলে। মোটামুটি আমাদের আজকের মতন ঘোরাফেরা শেষ হয়ে গেছে। বিশালে যে কাজে গেছিলাম সেই কাজটা হয়নি, বললো ইনস্ট্যান্ট কোনো রিপ্লেসমেন্ট বা এক্সচেঞ্জ হবে না। তো আমরা টোকেন কাটিয়ে নিয়ে এসেছি, এসে সামনে একটা ওখানে টাইপের ছিল, দোকান টাইপের ছিল, তো সেখানে বসেছি চাউমিন, মোমো, ফিশ ফ্রাই এই সমস্ত। তো স্বর্ণজিৎ বাড়ি চলে গেছে, ওর কালকে শুটিং রয়েছে বলে। তো কালকে তো তোমরা শুনতে পেলে ভীষণই একটা এক্সাইটিং জায়গায় যাবার, হোপফুলি তোমরাও সবাই এক্সাইটেড যে পূজাকে আশীর্বাদে আমি গোপুচন্দ্র কি দিচ্ছি, বা পূজা শ্বশুরবাড়ি থেকে পূজাকে কি সুন্দর একটা জিনিস দেবে। তো আমি জানছি বলে আমি এত এক্সাইটেড, তোমাদেরকে সেই জিনিসটা কালকে দেখাবো। সবাই আমার ব্লগ দেখো, আর যারা আমাকে এখনো সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যারা আমার ব্লগটা আমার সাথে শেষ পর্যন্ত দেখলে তাদের জন্য অনেক থ্যাংক ইউ থাকলো, কারণ তোমরা আমাকে এত ভালোবাসা দিচ্ছ, আমি সত্যি তোমাদের কাছে গ্রেটফুল। তো চলো এখন আমরা রাতের বেলা এটা খাচ্ছি, মানে ফিশ ফ্রাই, এটা ফিশ ফ্রাই অর্ডার দেওয়া হচ্ছে। স্বর্ণজিৎ বাড়িতে চলে গেছে, ও আর খায়নি, মা পাটিসাপটা পিঠে দিয়েছিল, স্বর্ণজিৎ ওখান থেকে একটা খেয়েছে, বাকিগুলো আমি বাড়ি নিয়ে এসেছি।